দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা যাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র বিষয়টা কি? দেখো, ক্ষেত্র বলতে মূলত হচ্ছে একটা জায়গা বা এলাকাকে বোঝায়। কার এলাকা? স্যার তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িতের এলাকা। এবার তড়িৎ কোত্থেকে উৎপন্ন হয়? কোনো গতিশীল আধান থেকেই তড়িৎ উৎপন্ন হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র মানে মূলত হচ্ছে কোনো আধানের একটা নির্দিষ্ট এলাকা। কিরকম এলাকা? ধরো এইখানটায় ধরো একটা কিউ পরিমাণ আধান আছে, এখানটা কি আছে? একটা কিউ পরিমাণ আধান আছে। তো এই কিউ আধানটা তার চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল বা ক্ষেত্র সৃষ্টি করবে। স্যার সৃষ্টি করলো, ক্ষতি কি হয়েছে? এবার এই কিউ আধানটা কি করেছে? এর চারিদিকে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল বা ক্ষেত্র সৃষ্টি করেছে। স্যার এর ফলে কি হয়েছে? এর ফলে যদি অন্য কোনো আধান এই ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে কি করবে? তাহলে এই কিউ আধানটি এর উপরে বল প্রয়োগ করবে, সে আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক। যদি এই আধানটা এই আধানের সমগোত্রীয় হয় বা সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করবে, আর যদি বিপরীত আধান হয় তাহলে কি করবে? আকর্ষণ বল প্রয়োগ করবে। তার মানে বোঝা গেল স্যার এই যে পুরা এলাকাটা, এই এলাকার মধ্যে যদি অন্য কোনো আধান প্রবেশ করে তাহলে এই আধানটা এর উপরে কি করবে? বল প্রয়োগ করবে। এই যে পুরা এলাকাটাকে বলা হয় এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। এই পুরা এলাকাটা কি বলা হয়? এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। বুঝা গেল? এবারে ধরো এখানে আমরা দুটা আধানের কথা বলছি। স্যার একটা আধান যার জন্য স্যার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, কার জন্য? স্যার এই কিউ আধানের জন্য। মনে করি ধরো এটা স্যার কিউ1 আধান। আর একটা আধান যে স্যার এর ভিতরে প্রবেশ করেছে ধরো কিউ2 আধান। এবারে স্যার এই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে কার জন্য? এই কিউ1 আধানের জন্য কি সৃষ্টি হয়েছে? তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে। এই স্যার কিউ2 আধানটা কি করছে? এইখানে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, যদি এই কিউ2 আধানটা এখানে প্রবেশ না করত তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। বুঝা গেল? ধরো একটা লোকের ঘরে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকাকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর বেঁধে রেখেছে। কেউ যদি বাইরের লোক যদি সেখানে প্রবেশ না করে তাহলে কুকুর তাকে বাধা দিবে? কুকুরকে বাধা দিবে না। তাহলে সেইখানটায় যে একটা কুকুর বাঁধা আছে সেটা আমরা জানলাম কিভাবে? যখনই স্যার বাইরের একটা লোক সেই জায়গার ভিতর কি করলো? প্রবেশ করলো। তাহলে এইখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে বা তড়িৎ ক্ষেত্রের যে উপস্থিতি এইটাই আছে, কখন বুঝলাম? যখন স্যার কিউ2 আধানটা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এন্ট্রি নিল তখন কি করলো? তখন স্যার কিউ1 আধানটা এর উপরে বল প্রয়োগ করলো। তবেই আমরা বুঝতে পারলাম কি যে এখানটা একটা কি আছে? এখানে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আছে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে এখানে দুটা আধান আছে, একটা আধান হচ্ছে কিউ1, একটা আধান হচ্ছে কিউ2। এই যে কিউ1 আধানটা এ কি করছে? এই আধানটা স্যার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। এ কি করছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। তাই একে বলা হয় উৎস আধান। একে কি বলা হয়? উৎস আধান। অর্থাৎ যে আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আর স্যার কিউ2 কি করছে? এই কিউ2 আধানের জন্য স্যার আমি বুঝতে পারলাম যে এখানে একটা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি আছে। তো একে বলা হয় পরীক্ষক আধান। একে কি বলা হয়? একে বলা হয় পরীক্ষক আধান। বুঝা গেল? তাহলে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে উৎস আধান। আর যে আধানের উপস্থিতির জন্য তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি প্রমাণ করা গেছে, যেখানে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা হচ্ছে কি আধান? সেটা হচ্ছে কিউ2 আধান। ক্লিয়ার? উৎস আধান কি, আর একটা হচ্ছে পরীক্ষক আধান। তাহলে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি কোন আধান দ্বারা বিচার করা যায়? উৎস আধান না পরীক্ষক আধান? পরীক্ষক আধান। কারণ যদি এ আসে তাহলে এ এর উপর বল প্রয়োগ করবে, তবেই বোঝা যাবে যে এখানে কিউ2 আধানটা।
বোঝা গেল? এবারে স্যার এই যে এলাকাটা এটা কত দূর বিস্তৃত, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা কত দূর বিস্তৃত, ধরো এখানে একটা আধান আছে, তো এর এলাকাটা কত দূর। তো তত্ত্বগতভাবে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের এলাকা দেখা হয় তো সেই এলাকাটা হচ্ছে অসীম দূর পর্যন্ত বিস্তৃত। কত দূর পর্যন্ত বিস্তৃত? অসীম, নিকট সীমা নেই। কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যদি বেশি দূরত্বে যাওয়া হয় তাহলে হচ্ছে তার কোনো আকর্ষণ বা বিকর্ষণ বলে ক্রিয়া করে না। ধরো একটা চুম্বক, তার চুম্বক ক্ষেত্র থাকে, তো অনেক দূরে যদি নিয়ে যাওয়া হয় তবে তার কি আকর্ষণ বল নেই বললেই চলে। তো তত্ত্বগতভাবেও অসীম, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের থেকে বেশি দূরত্বে গেলে কি হয়, কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল থাকে না, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তাকে তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্তর্গত করি না। যদি তত্ত্বগতভাবে বলা হয় তো তড়িৎ ক্ষেত্র কত পর্যন্ত বিস্তৃত? অসীম। পরীক্ষায় এলে কি বলে দিবে? অসীম পর্যন্ত হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র বিস্তৃত হয়েছে। এবারে আমরা জানবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্বন্ধে। এটা আবার স্যার কি জিনিস? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য স্যার এতক্ষণ আমরা জানলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধান আসে তাহলে ওই উৎস আধানটি তার উপরে বল প্রয়োগ করবে। কি করবে? তার উপরে বল প্রয়োগ করবে। এবার স্যার কত পরিমাণ বল প্রয়োগ করবে তা আমরা হচ্ছে কুলম্বের সূত্র থেকে পেয়ে যাব। F সমান Q1 Q2 বাই R স্কয়ার হয়েছে, সেটা আমরা আগের দিন পড়ে নিয়েছি যে কুলম্বের সূত্র থেকে কি জানা যায় যে দুটো বিন্দু আধানের মধ্যে কত পরিমাণ বল ক্রিয়া করবে। কিন্তু এইখানটায় যদি একটা আধান আসে যে হচ্ছে একক ধনাত্মক আধান। কি আধান? একক ধনাত্মক আধান। বুঝা গেল? কি আধান? একক ধনাত্মক আধান, মানে এর মান হচ্ছে +1 ESU বা 1 কুলম্ব। তাহলে এই Q1 আধানটা এর উপরে যে বল প্রয়োগ করবে সেই বলকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে স্যার কি জিনিসটা বলা হলো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একক ধনাত্মক আধান থাকে তাহলে ওই আধানটির উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো যদি Q2 থাকে স্যার সে বলকে আমরা কুলম্বীয় বল বলবো, যদি Q3 থাকে তাকেও স্যার কুলম্বীয় বল বলবো। কিন্তু যদি একটা একক ধনাত্মক আধান থাকে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। বুঝা গেল? কুলম্বীয় বলের ক্ষেত্রে তার দেখো ফর্মুলা কি ছিল স্যার? F সমান ছিল ধরো K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এটা আমার কি ছিল? এটা আমার ছিল কুলম্বীয় বল। এবার এই দুটো আধানের মধ্যে স্যার একটা উৎস আধান একটা পরীক্ষক আধান। এবার যদি আমার পরীক্ষক আধানটার মান 1 হয়ে যায়, কত হয়ে যায়? 1। ধরি আমি স্যার Q2 মান স্যার 1 +1 একক ধনাত্মক আধান, তাহলে কি হবে স্যার? তাহলে F সমান হয়ে যাবে K ইন্টু Q1 বাই R স্কয়ার, কারণ Q2 এর মান কত? 1। তো সেক্ষেত্রে আমরা F কে E লিখব। E স্যার E মানে কি? E মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। E মানে কি? E মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ ইটা কখন হবে? যখন স্যার পরীক্ষক আধানটির মান 1 হবে তখন তাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধান থাকলে তার উপরে যে বল প্রয়োগ করা হয় বা সেই একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করে তাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বুঝা গেল? অন্য যে কোনো আধান থাকলে F সূত্র বসিয়ে দেব, আর যদি সেই আধানটা মানে যদি 1 হয় তাকে তাহলে কি বলবো? E বলবো। E মানে কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বুঝা গেল? এবারে হচ্ছে এই E এর এবারে একক কি হবে আমরা দেখে নেব। আগে জেনে নেই E স্যার কি রাশি? E অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা কি রাশি? এই ইটা হচ্ছে এটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে
বলের মতোই হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি। এর একক কি হবে? এবার দেখো এর একটা ফর্মুলা কি আছে। এর ফর্মুলা হচ্ছে, দেখো ই সমান কি বলছে স্যার, ই সমান বলছে একটা একক ধনাত্মক আধানের উপরে যে পরিমাণ বল প্রয়োগ হয়। তাহলে মনে করি, তাহলে দাঁড়াও একটা ফর্মুলা না লিখে একটু থিওরি বলি, তারপরে ফর্মুলা লিখি। জিনিসটা কি, ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা Q0 আধান প্রবেশ করেছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কি আধান প্রবেশ করেছে? Q0 আধান প্রবেশ করেছে। তাহলে সেই Q0 আধানটার উপরে যদি F পরিমাণ বল প্রয়োগ হয়, বলটা অবশ্যই প্রয়োগ হবে, ধরে সেই বলটার মান কত, F, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান হবে F বাই Q0। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান কি হবে? F বাই Q0। বোঝা গেল? তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে Q0 আধান প্রবেশ করেছে, এর ফলে তার উপর ক্রিয়াশীল বল F হয়েছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান কি হবে? এখন দেখুন ভেক্টর চিহ্ন দিকে, ভেক্টর চিহ্ন হচ্ছে কোন ভৌত রাশির মাথায় তীর চিহ্ন, হচ্ছে ভেক্টর চিহ্ন, অর্থাৎ এটার দিক বোঝায় হয়েছে। তাহলে E সমান হচ্ছে F বাই Q0 হয়েছে। এবার এখান থেকে এর আমরা এককগুলো নির্ণয় করে লিখব। একক কি কি একক? প্রথম আমরা এ সাইডে করি। এ সাইডে একক কি হবে? দেখো এ সাইডে এফ এর একক কি? এফ এর একক নিউটন। নিউটন বাই Q0 মানে আধান, আধান হচ্ছে কুলম, নিউটন পার কুলম। আর সিজিএস এ কি হবে? ডাইন পার ইএসইউ, মানে করে ডাইন পার স্ট্যাট কুলম হয়েছে। এবার যদি বলে এর মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক মানে কি, যদি বলে 1 নিউটন পার কুলম সমান কত ডাইন পার ইএসইউ, যদি সম্পর্ক নির্ণয় করতে বলে তাহলে কি করবে স্যার? 1 নিউটন পার কুলম সমান হচ্ছে 1 নিউটন বাই 1 কুলম। হ্যাঁ স্যার, তাহলে 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। আর 1 কুলম সমান কত ইএসইউ? 3 × 10⁹ ইএস হয়েছে। তাহলে কাটাকাটি করে নাও, 10⁵, 10⁹, তার নিচে হয়ে যাবে 10⁴, 9 থেকে 5 বাদ, তাহলে কত হবে? 1/3 × 10⁴ ডাইন পার ইএসইউ। তাহলে ঘুরিয়ে লিখবো, তাহলে কি পেলাম স্যার? আমি পেলাম 1 নিউটন পার কুলম সমান 1/3 × 10⁴ ডাইন পার ইএসইউ। তাহলে ঘুরিয়ে বলো, 1 ডাইন পার ইএসইউ সমান 3 × 10⁴ নিউটন পার কুলম। এটাও লিখতে পারো, এটা হচ্ছে এসআই থেকে সিজিএস, এটাকে ঘুরিয়ে সিজিএস থেকে এসআই। তাহলে কোন মানটা বড়, সিজিএস এককটা না এসআই এককটা? সিজিএসটা বড়, কারণ 1 ডাইন পার ইএসইউ সমান 3 × 10⁴ নিউটন পার কুলম হয়েছে। এবারে আমরা এর মাত্রা নির্ণয় করি, ডাইমেনশন অফ ই, ই এর মাত্রা। স্যার ই এর মাত্রা কি হবে? ধরো ডাইমেনশন অফ, এখানে করি ডাইমেনশন অফ ই, ই এর মাত্রা। স্যার ই এর মাত্রা হচ্ছে এফ এর মাত্রা বাই আধান Q0 এর মাত্রা। এফ এর মাত্রা কি হয় স্যার? এফ মানে বল, অর্থাৎ mLt-2, আর আধানের মাত্রা হয় Q সমান I × T। I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, I × T। তাহলে এবার দেখো mLt-2, এটা উপরে গেলে -1 হবে, তাহলে mLt-3 আর হচ্ছে I-1, mLt-3
আর আছে I মাইনাস 1। বোঝা গেল? এটা গেল কি, এটা গেল হচ্ছে এর হচ্ছে মাত্রা। তাহলে স্যার আমরা এখানে লক্ষ্য করছি যে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের দুটা সূত্র আপনি বলছেন। একটা বলছেন E সমান হচ্ছে F/Q0, আর সমান E সমান বলছেন K বাই ধরো Q1/r² বা ধরো Q/r², Q0/r² যা হোক। তাহলে আমরা কোন সূত্রটা লিখব? স্যার একে যদি আমরা সিরিয়াস এ টান তাহলে E সমান হয়ে যাবে শুধুমাত্র Q1/r²। সিরিয়াস এ এর মান কত হয় 1, আর স্যার SI তে E সমান হয়ে যাবে 1/4πε0 Q1/r²। যদি এটা শূন্য মাধ্যমে থাকে, কারণ শূন্য মাধ্যমে বলে এখানে কি হবে ε0, আর ε0টা কি শূন্য মাধ্যমের পরিবৃদ্ধতা। যদি শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যম থাকে তাহলে SI পদ্ধতিতে E হবে 1/4πε। বুঝা গেল? ε0 তখন লিখবো কখন, যখন শূন্য মাধ্যমে থাকবে। আর শুধুমাত্র এপসাইলন কখন লিখবো, যখন শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে থাকবে। তাহলে স্যার মূল বিষয়টা হচ্ছে এটা স্যার সবগুলো একই সূত্র, আর স্যার এটা আর একটা সূত্র। তাহলে ই নির্ণয় করার ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, এইগুলো না এইগুলো? দেখো, যদি বিন্দু আধান বলে, বিন্দু আধানের ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য? কুলম্বের সূত্র। তাহলে যদি বিন্দু আধান বলে তাহলে আমরা এই সূত্রটা লাগাবো। ধরো দুটা বিন্দু আধান পরস্পর থেকে এত দূরত্বে আছে, তাহলে আমরা কোন সূত্র লাগাবো? এই সূত্রটা লাগাবো, কারণ এটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়েছি। আর এমনি যে কোনো জায়গায় হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে গেলে এই সূত্রটা লাগাবো, E সমান হচ্ছে F/Q0। বিন্দু আধান বললে এটা লাগাবো, না হলে কোনটা লাগাবো? এটা। আধানটা সবসময় বিন্দু, তার মানে এত বড় বড় তো আধান হতে পারে। তো বিন্দু আধানের ক্ষেত্রে শুধুমাত্র এই সূত্রটা প্রযোজ্য, যে বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গাণিতিক রূপ কি এটা বলবে। এগুলো সবগুলো সিজিএস, এসআই ইন শূন্য মাধ্যম, এসআই ইন যে কোনো মাধ্যম, আর এমনিতে বললে সেটা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হচ্ছে ফর্মুলা হয়েছে। তাহলে আমাকে এতটা কিছু পড়ে নিলে এবারে বলো যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোন আধানটির উপর নির্ভর করবে? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোন আধানটির উপর নির্ভর করবে? স্যার কোন আধান মানে? কোন আধান মানে হচ্ছে উৎস আধানের উপর নির্ভর করবে না পরীক্ষক আধানের উপর নির্ভর করবে? তার উপর নির্ভর করবে কত বলে তাকে ঠেলবে, কত বলে তাকে টানবে কি ঠেলবে, কত বল প্রয়োগ করবে, এটা কার উপর নির্ভর করবে? অবশ্যই উৎস আধানের উপর নির্ভর করবে। উৎস আধানের মান যত বেশি হবে সে তত বেশি পরিমাণে বল প্রয়োগ করবে। বুঝা গেল? যার ঘরে যত ভালো কুকুর পাহারা দিবে তত ভালো শত্রুকে সে আটকাবে। বুঝা গেল? তার মূল বিষয়টা কি দেখো, এর আগে কি পড়লাম? তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি তা আমরা জানবো কোন আধান? পরীক্ষক আধান উপস্থিতি, তার প্রমাণ আছে কিনা। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যা জানা যাবে উৎস আধান হয়েছে। এরপরে আমরা একটু জানলে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে আমার সুষম, একে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। তার সুষম তড়িৎ ক্ষেত্রটা তাহলে কি জিনিস? সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র কি? ধরো এই যে পুরো অঞ্চলটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, এটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, ধরো এখানে কিউ আধান আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবারে এই স্যার তড়িৎ ক্ষেত্রটাকে আমরা সুষম বলবো কখন বলবো? ধরো
একটা Q1 পরিমাণ আধান ধরো এই বিন্দুতে আছে, তাহলে স্যার এই আধানটা এর উপরে একটা F1 বল প্রয়োগ করবে। ধরো স্যার এই Q1 আধানটা এই বিন্দুতে চলে এলো, তাহলে স্যার এই Q আধানটা এর উপর আরো একটা বল F2 প্রয়োগ করবে। ধরো স্যার এখানে চলে এসেছে, তাহলে স্যার আরো একটা বল F3 প্রয়োগ করবে। তার মূল বিষয়টা হচ্ছে স্যার এই Q আধান যেখানে যাক না কেন এই Q আধানটার উপর কি করবে? বল প্রয়োগ করবে। তাহলে যদি এই Q1 আধান যেখানে খুশি যাক যদি সব ক্ষেত্রে এর উপর ক্রিয়াশীল বলের মান সমান হয়, বা এক কথায় বললে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হয়, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যা, এখানেও তা, এখানেও তা, এখানেও তা, সব জায়গায় একই। যদি কোনো তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হয়, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটাকে বলবো আমরা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম মানে কি? সব দিকে সমানভাবে বণ্টিত আছে। এখানে থাকলেও যা বল প্রয়োগ হবে, এখানে থাকলেও সেই বল প্রয়োগ হবে, এখানে থাকলেও সেই বল প্রয়োগ হবে। বোঝা গেল? অর্থাৎ সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। একটা সুষম তড়িৎ ক্ষেত্রের কি হয়? সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে সমান হয়। এটাই হচ্ছে আমাদের সুষম তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল? এবার হচ্ছে এই যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি আমরা হচ্ছে তড়িৎ বলরেখা দ্বারা জানতে পারি। স্যার তড়িৎ বলরেখা কি? ধরো আমাদের পৃথিবীর মানচিত্রে কোনো এলাকা আমরা কি করি? অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে দিয়েছি রেখা দ্বারা। আসলে এগুলো কি রেখা? এগুলো কাল্পনিক রেখা। বাস্তবে কোনো দেখা যায়? দেখা যায় না। আমরা কি করি? কোন স্থানের অবস্থান নির্ণয় করার জন্য এই স্যার অক্ষরেখা এবং দ্রাঘিমারেখাগুলোকে কল্পনা করেছি। সেরকম কোন স্থানের তড়িৎ ক্ষেত্র কতটা পরিমাণে আছে, বেশি আছে না কম আছে, তো তা জানার জন্য আমরা হচ্ছে কতগুলো রেখা কল্পনা করেছি। একে আমরা কি বলি? তড়িৎ বলরেখা। একে আমরা কি বলি? তড়িৎ বলরেখা। কারণ তড়িৎ বলরেখার সাথে আমরা কি জানতে পারি? তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি, কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে কিনা তা আমরা জানতে পারি কার সাহায্যে? তড়িৎ বলরেখার সাহায্যে। এবারে এই তড়িৎ বলরেখার সঙ্গে সুষম তড়িৎ ক্ষেত্রের একটা সম্পর্ক কি? তড়িৎ বলরেখা এই সুষম তড়িৎ ক্ষেত্রে পুরোপুরি সমান্তরাল থাকে। কি থাকে? পুরোপুরি সমান্তরাল থাকে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিভাবে থাকে? পুরোপুরি সমান্তরাল থাকে। হয়েছে? এবং এটা মনে রাখবে এই তড়িৎ বলরেখাগুলি হচ্ছে পজিটিভ আধান থেকে সৃষ্টি হয় এবং নেগেটিভ আধানে গিয়ে শেষ হয়। কোত্থেকে সৃষ্টি হয়? পজিটিভ থেকে সৃষ্টি হয় এবং হচ্ছে নেগেটিভে গিয়ে শেষ হয়। প্লাস থেকে সৃষ্টি হয়, মাইনাসে গিয়ে কি হয়? মাইনাসে গিয়ে হচ্ছে শেষ হয়। এরকম আছে। তাহলে কি দেখা গেল? যে তড়িৎ বলরেখাগুলো কোত্থেকে সৃষ্টি হয়? পজিটিভ আধান থেকে সৃষ্টি হয়, আর শেষ কোথায় হয়? নেগেটিভ আধান। আর সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিরূপ হয়? পুরোপুরি সমান্তরাল। হয়েছে? আর একটা জিনিস মনে রাখবে, যদি এই তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, কি অঙ্কন করি? স্পর্শক। এরকম যদি স্পর্শক অঙ্কন করি, তো সেই স্পর্শকের দিক কোন দিক হয়? সোজা তো ভাষায় বোঝা গেল। অর্থাৎ তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে স্পর্শকের দিক হয় চৌম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। অর্থাৎ একটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? স্যার তড়িৎ বলরেখার স্পর্শকের দিক। তড়িৎ বলরেখার স্পর্শকের দিক কি নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। হয়েছে? এবং মনে রাখবে যে দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কখনো কাউকে টাচ করবে না। স্যার কেন করবে না? যদি টাচ করে
তাহলে সেই যে সংযোগ বিন্দুতে আমি দুটো স্পর্শক আঁকতে পারবো। কটা স্পর্শক? দুটো স্পর্শক। তাহলে দুটো স্পর্শক আঁকা মানে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো দিক থাকবে। কিন্তু বাস্তবে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের কি হয়? একটাই দিক থাকে। তাহলে যেহেতু তড়িৎ ক্ষেত্রের দুটো দিক থাকা সম্ভব নয়, তাই দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পর পরস্পরকে কি করবে না? ছেদ করবে না। বোঝা গেল? হয়েছে। আর সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কিরূপ হবে? সমান্তরাল। এরা সৃষ্টি হয় কোত্থেকে? পজিটিভ আধান থেকে। শেষ হয় কোথায়? নেগেটিভ আধানে। আর তড়িৎ বলরেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক কি নির্দেশ করে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। আর দুটো তড়িৎ বলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ করলে ওই বিন্দুতে কি আঁকা যেত? দুটো স্পর্শক আঁকা যেত। আর দুটো স্পর্শক আঁকা গেলে দুটো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, যা বাস্তবে কখনো কি সম্ভব নয়। বোঝা গেল?